হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী শুক্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আর আমরা সবাই খুবই ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী, তো এখন বাজে ঘড়িতে সকাল 8টায়। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালে একটু বাসি কাজকর্ম সেরে চাটা করে নিয়েছিলাম, আর আমরা একটু পরে বেরোবো, তো জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। তো চলো দেখতে থাকি, আর সারাদিন কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, আমরা মা আর মেয়ে দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি, আর টিটু স্নান করছে। ও যেহেতু কাজে বেরোবে, আমরা মা মেয়ে কেউ কিন্তু স্নান করিনি, ওখানে গিয়েই করব একেবারে। তো আমাদের মা মেয়েকে কেমন লাগছে বলো? আমরা এই গরমের মধ্যেও সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, বাবার বাড়ি যাব, মজাটাই আলাদা জানো তো। তো মেয়েকেও দেখো খুবই খুশি, অনেক দিন থেকে যাবে যাবে বলছিল। তো যেহেতু ওর শরীর খারাপ হয়েছিল ওই জন্য আর যাওয়া হয়নি। তো ব্যাগপত্র দেখো কতগুলো হয়েছে, ভাবছি কয়েকদিনের জন্য থেকে আসবো। তো দেখো মেয়ে রেডি, আর এবার আমরা বেরিয়ে পড়লাম। তো অল্প একটু রাস্তা, তো দেখো বেরোতে না বেরোতেই পৌঁছে গেছি গাড়িতে করে। আর মেয়ে তো এসে প্রথম হলো ওর দিদুনের কোলে চেপে যেতে হবে, তারপরে সব বাকি কথা হবে। ওর একটা অভ্যেস আছে, ও ছুটতে ছুটতে আসে, কোল থেকে নেমে এসে একটু চেপে যাবে কোলে, তারপরেই শেষ। তো এবার দেখো ও তো ওর খেলনা পায় সব ওইসব খুঁজছে এখন কোথায় কি রেখেছে। আর ওদিকে দেখো বাবা বসেছিল আর টিটু। তো এই রুমটাতে এলেই না, যদিও আমাদের মাটির বাড়ি তাও না, যেখানেই থাকি না কেন এই রুমটাতে এলে আলাদাই একটা ফিলিংস হয়। সেই ছোটোবেলায় কাটানো, আমি আর ভাই এই রুমটাতে থাকতাম, তো সেগুলো না খুবই মনে পড়ে। তো যখন আসি খুবই ভালো লাগে। দেখেছো একটু হাই বলে দাও। তুমি কোথায় এসছো মা? আরে আমি যদি ভুলে যাবো বলে কি মা, আমি তোমার সেদিন না ও জুস খাচ্ছে ক্যামেরা অন করে, বলছে মা দেখো আমি তোমার ভিডিওটা অন করে ফেলেছি। তুমি কোথায় এসেছো বাবা বলো? তো এই যে দেখছো বিছানার উপরে বসে আছে, ইনি হলো আজকে সে স্পেশাল মানুষ যার জন্য আজকে আসা। আর তোমাদেরকে এমনিতে ক্যামেরায় সাধারণত দেখানো হয় না টিটুকে, ও যেহেতু ওর কাজে থাকে আর ও এতটা পছন্দও করে না। তো ওদিকে দেখো মা শরবত বানাচ্ছে, ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আজকে কলেজ যাবি কি না, বলে এই রৌদ্রের মধ্যে আর কলেজে আজকে যাব না। তো মা আমাদেরকে ফার্স্ট আগে শরবতটা দিয়ে দিল, খুবই রোদ বাইরে, আজকে তো আবার ভীষণই ভ্যাপসানো গরম। তো আগে শরবতটা খেয়ে নিই, আর মেয়েকে দেখো জল খাচ্ছে না শরবত খাচ্ছে বোঝাই যায় না, পুরো ঢোক ঢোক করে সবটা খেয়ে নিয়েছে। আবার ওর বাবাকে বলছে বাবা তুমিও খাও। তো ওকে একবার বাড়িতে বললাম যে বেটু একটু কিছু খাবি, বলে না মা দিদুন বাড়িতে গিয়ে একেবারে খাবো। ও না এগুলো আবার খুবই পছন্দ করে জানো। রানীকে খাবার দাও। তো টিটু যেহেতু কাজে বেরিয়ে যাবে, তাই মা সকালে ওই একটু রান্নাবান্না করেছিল সেটাই খেয়ে নিয়ে বেরোবে, তারপরে ও আসবে দুপুরবেলা। তো ওই একটু মিষ্টি একটু ফল ওটাই, আর লুচির জন্য মা বলছিল বানানো হয়েছে, কিন্তু টিটু বলছে এই গরমের মধ্যে খাবো না, কোথায় শরীর খারাপ হয়ে যাবে। আর এমনিতেই টিটুর শরীরে যেহেতু সমস্যা রয়েছে, ও উল্টো পাল্টা সেরকম বেশি কিছু খেতে চাইছে না, একে তো গরম, তার উপরে আবার যদি শরীরে কিছু একটু খারাপ হয়ে যায় না, এমনিতেই তো দেখছো কত কত ওষুধ খাচ্ছে শরীর খারাপ। তো সেই জন্য হচ্ছে যে সেরকম বেশি কিছু খায়নি, ওই একটু মিষ্টি আর একটু ফল খেয়ে বেরিয়ে যাবে, তারপরে দুপুরবেলা লাঞ্চের সময় ফিরবে। তো তখনই রান্নাবান্না, এখনও আমাদের কিছুই রান্নাবান্না হয়নি, তো একেবারে রান্নাবান্না দেরি করে বসানো হবে। আর এখন বেশি বেলাও হয়নি, ওই 9:30 মতো বাজে। তো সেগুলো আমি গুছিয়ে দিচ্ছি, মা মেয়েকে নিয়ে হরবড় হচ্ছে, তাই আমার ভাগেই পড়েছে এই গোছানোর কাজটা। তো রান্নাটাও মনে হয় আমাকেই করতে হবে, মা যদি করে তাহলে মেয়েকে সেই আমাকে নিতে হবে, তো তার থেকে বরং আমার রান্না করাই ভালো। তো চলো ঝটপট করে না থালাটা গুছিয়ে নিই। মেয়েকে দেখো বলছে মা এটা আমি নেবো, কিন্তু ও খাবে না কিছুই, ওই দেখো লিচু দেখেছে, ওটাই ওর খুবই পছন্দের জিনিস। তো এবার চলো, ও একটা লুচি নিয়ে খাচ্ছিল, আর টিটু তো যেহেতু লুচি খাবে না তাই ওকে টিফিনটা একটু দিয়ে দিই।
তো এখন ঝটফট খেয়ে নিয়ে টিটু বেরিয়ে যাবে, আর বেশি দেরি করলে আবার বিকেলের দিকে ফিরতে তখন অনেকটা লেট হয়ে যাবে। আর দুপুরের খাবার কখন খাবে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে তাড়াহুড়ো করছে। আর টিটু বেরিয়ে গেছে বেশ অনেকক্ষণই হলো, এখন ঘড়িতে বাজে 11টা। আর আমরা সকালে একটু খাবার খেয়ে নিলাম, ওই লুচি তারপর তরকারি হয়েছিল সেগুলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মা বলছে যে এখন রান্নাটা বসিয়ে নিতে হবে, আমাদের যেহেতু বাইরে রান্না হয় তো গরমের মধ্যে না রান্না করতে খুবই কষ্ট। তো আমি পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম, মা মশলাটা বেটে দেবে। আর দেখো ভাই কত কিছু সবজি বাজার করে এনেছে, কি কি রান্না হবে না হবে সেরম। তো আমি বললাম যে এই গরমের মধ্যে সেরকম বেশি কিছু রান্না করতে হবে না, আর বেশি ঝাল মশলা দেওয়া খাওয়া টিটুকে খেতে যেহেতু বারণ করেছে, তো ওই বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা এগুলোই ভাজা হবে, পটল ভাজা আর মাটন এগুলোই হবে। আর সেরকম বেশি কিছু রান্না করব না, বেকারও খাবে না যেহেতু। তো দেখো এখানে আমি আলু বেগুন পটল এগুলো কেটে নিয়েছি আর জলের মধ্যে ডুবিয়ে রাখবো। আর মাংস রান্না করবো বলে এখানে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি একেবারে। এরপর আবার মাংসটাকে ধুতে হবে। তো দেখো মাংসটা মনে হয় খুবই ভালো দিয়েছে, কারণ দেখতে তো খুবই সুন্দর কালারটা মনে হচ্ছে। তো সেটাকে আবার না ছোট ছোট করে কাটতে হবে, ওরা বেশ এত বড় বড় দিয়েছে না যেটা রান্না করার মতো নয়। তো সেটাকে আবার ছোট ছোট করে পিস পিস করে আমি কেটে নেব, নাহলে তো একটা গোটা দলা পাকিয়ে আছে এরম দিয়েছে, মানে মাঝখানে কেটে কেটে দিয়েছে, কিন্তু সেটাকে ভালো করে না কাটলে আর রান্না করা যাবে না। তো চলো মাংসটা এখন ঝটপট কেটে নিই। আর এত ঘেমে যাচ্ছি না অন্যান্য দিনের তুলনায়, আজকে আবার একটু গরমটা বেশিই মনে হচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে। অন্যান্য দিকে মনে হয় বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে তো বৃষ্টির নামগন্ধ নেই। আদৌ বৃষ্টি হবে কি হবে না এবছর সত্যি। তো দেখো ঝটপট করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি বাইরে, আর এত কষ্ট হচ্ছে না গরমের মধ্যে, কিন্তু কিচ্ছু করার নেই, মেয়ে বাইরে খেলছে আর আমাকে তাহলে ওর সাথে রোদে ছুটতে হবে। তো তার থেকে ভালো যে আমি বসে বসে রান্নাটা করি, আর ভাই আমাকে অনেকটাই হেল্প করছে, সব কিছু জিনিস এনে দিচ্ছে, মা মশলাটা বেটে দিয়ে গেছে, তো বসে বসে রান্নাটা করতেই আর কি। তো আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নেব, তারপর মশলা দিয়ে একেবারে মাংসটা কষে নেব। তো চলো রান্নাটা ঝটপট করে সেরে নিই। আর আজকে জামাইয়ের একটা স্পেশাল দিন, মানে এমনিতে আমাদের অনেকটা কাছে বাড়ি হলেও না সচরাচর আসা হয় না। ওই টিটু হয়তো আমাদেরকে দিতে ঢোকে বা নেওয়ার সময় নিয়ে চলে যায়, যে এমনি জামাই এসছে থাকবে অনেকক্ষণ, মানে সেরমভাবে আসা হয় না। ওই জামাই ষষ্ঠী বা কোনো অনুষ্ঠান হলে আগে দুর্গাপুজোর সময় একদিন করে যেত বিজয়াতে, কিন্তু এই বছর থেকে তো আবার আমাদের পাড়াতে যেহেতু পুজো শুরু হয়েছে, তো সেই জন্য দুর্গাপুজোর সময় আমাদের আবার কোথাও বেরোনো হয় না, তো এই জন্য বিজয়া দশমীতে যাওয়াটাও বন্ধ হয়ে গেছে। তো এই জামাই ষষ্ঠীতে একটু আসা আর এই একটু খাওয়া দাওয়া হয় আর কি, ওই যার যেরম সামর্থ্য। আর আমাদের পাড়াতে না আজকে প্রত্যেকের বাড়িতেই মেয়ে এসছে, আমি তো প্রায় এখানে বসে বসে অনেককেই দেখলাম, এমনকি কাকিমাগুলো বা বৌদিগুলো সবাই বাপের বাড়ি গেছে। কী বলো তো, এটা যে করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, যে যা নিজের সামর্থ্য মতো ওই জামাইকে একদিন ডেকে খাওয়ানো এটুকুই ব্যাস। তো আমাদেরও সেরকম বিশেষ কিছু সবার মতো ওই পাত পেড়ে 14-15 রকমের রান্না কিছুই হয়নি, সিম্পল একটা রান্না হয়েছে, তো এটুকুই। আর আমার বাবার এত সামর্থ্য নেই যে জামাইকে একবার মানে একদিন খাওয়ানোই চাই, কিন্তু যেহেতু আমাদের আবার বাড়ি করা হচ্ছে, তো দেখো কি কি খাবার দেওয়া হচ্ছে। আর টিটু খুবই লজ্জা পাচ্ছিল। তো দেখো ভাত, ওপাশে হচ্ছে যে মাটন, আর বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর দেখলে দই, মিষ্টি, পাঁপড়। তো ভাবছিলাম বেশ কয়েকদিন থাকবো বলে গেছিলাম ব্যাগপত্র অনেক কিছু নিয়ে, কিন্তু এত কপাল খারাপ, মানে প্রচুর গরম আর তার উপরে হাতির উপদ্রব, মানে এত হাতি। এখন বিকেল বাজে 4টায়, এক্ষুনি হাতি বেরিয়ে গেছে। আর আমাদের তো মাটির বাড়ি, এদিকে দেখো হাতি সব এদিকে চলে আসবে, মানে একদম বাড়ির কাছে চলে আসে, এই আম জাম কাঁঠাল এগুলো রয়েছে বলে। তো টিটু বলছে যে মেয়েকে নিয়ে বেকার হরবড় হবে, আর গরমটাও অনেক রয়েছে, তো চলো এখন বাড়ি চলো, আর পরে যদি গরমটা কমে, হাতির উপদ্রবটা একটু কমলে তারপরে এসে বরং দিনা কয়েক থেকে যাবে। তো আমিও আর বেশি জেদ করলাম না, মেয়েও এখানেও প্রচুর দুষ্টুমি করছিল, ওর তো কাজই দুষ্টুমি করা, কি আর করবো বলো। তো ভাবছি যে না ঠিকই বলেছে, এই গরমের মধ্যে আর রাত্রেবেলা যদি না ঘুম হয় না খুবই একটা বাজে ব্যাপার হবে, বাচ্চা আবার শরীর টরীর খারাপ হয়ে যাবে। ওই নিজে একটু থাকবো বলে সেটা আর আমি জোর করলাম না। তো চলো
বেরিয়ে পড়বো। আর এখন বাজে ঘড়িতে 5:30। ভাবছিলাম একটু সন্ধে করে যাব, কিন্তু রাস্তার ওদিকে না অনেকগুলো দল হাতি বেরিয়েছে, আর দেরি করা যাবে না। সন্ধ্যের মুখে বেরোনোটা একটা কেমন একটা রিস্ক ব্যাপার হয়ে যাবে না? তো এই জন্য। আর এইটা দেখছো আমার ঠাকুমা, তো এই পাশে বসেছিল। আর এই পাশের বাড়ির বৌদিগুলো বলছে, আজকেই এলি, তুই তো আসলে অন্তত 2-3 দিন থাকিস, আর হঠাৎ করে আজই চলে যাবি। তো সবাই বলছিল যে আজকের দিনটা থেকে যা। কিন্তু ওই যে বললাম, হাতির জন্য না সবাই ভীষণ আতঙ্কে রয়েছে। আর এরা সবাই বলছে যে রাত্রেবেলা একদমই ঘুম হয় না। তো সেখানে মেয়েকে নিয়ে থাকা না, দেখো আমার মায়ের মনটাও না খুবই খারাপ, বলছিল 2 দিন থেকে যাই, গরমের মধ্যে 2 দিন থেকে যা। আর ওখানে দেখো মেয়ে আর টিটু বাইক নিয়ে রেডি হয়ে রয়েছে। আমি কাকিমাদের এপাশে এসেছিলাম বলার জন্য যে বাড়ি চলে যাচ্ছি। আর এবার চলো বাড়ি যাওয়ার পালা। তো আজকে না তোমাদের সাথে শেয়ার করব আমরা কোন রাস্তা দিয়ে বাড়িটা যাই। তো দেখো যেতে যেতে পেরিয়ে গেলাম স্কুল। এবার রাস্তাটা দেখেছো ভীষণই সুন্দর, আর এরকম সন্ধেবেলাটা এত সুন্দর একটা ভিউ দিচ্ছে না, দেখো। আর দেখতে দেখতে চলে এলাম, এই দেখো প্রণবানন্দ মন্দির। তো এটা হচ্ছে আশ্রম। এ বাবা সরি, এটা প্রণবানন্দ প্রাইমারি স্কুল, আর ওটা ছিল আগেরটা ছিল ভারত সেবাশ্রম সংঘের মন্দির। তো দুটো একসাথে বলতে বলতে না আমি গুলিয়ে ফেলেছি। আর প্রণবানন্দজি মহারাজ যিনি ছিলেন, উনিই মন্দিরটার প্রতিষ্ঠাতাকারী। আর এই যে স্কুলটা দেখলে এটারও। তো এই বাবা আবার রাস্তার মধ্যখানে দেখি আজকে আবার বিয়ে বাড়িও হচ্ছে, আর খুব সুন্দর কিন্তু গান বাজছিল। তো দেখো এই সবুজ কালারটা এত সুন্দর লাগছে না। আর সন্ধ্যাবেলা এখন খুবই ভালো হাওয়া বইছে, তো বাইকে যেতে এত ভালো লাগে না, বিশেষ করে এই সন্ধ্যাবেলা। আর দেখো গ্রামগুলো কি সুন্দর লাগছে, দেখো রাস্তা সাইডে সাইডে বাড়ি। এদিকটাতে অবশ্য জঙ্গল বেশি নেই, কারণ জঙ্গল ভেতরের দিকে আছে। আর একটু পরে গেলেই আমরা রাস্তার দুপাশে জঙ্গল পেয়ে যাব, দেখো জাস্ট আর একটু 1-2 মিনিট লাগবে হয়তো, তারপরে আমরা জঙ্গলটা পৌঁছে যাব। তো এই জঙ্গলটাতেও প্রচুর হাতি থাকে। সন্ধেবেলার পর না ক্রস করা খুবই একটা কঠিন ব্যাপার। তো দেখো জঙ্গল শুরু হয়ে গেছে, কি গভীর দেখো। এটা দিয়ে রাত্রেবেলা যেতে ইচ্ছে করবে বাচ্চা টাচ্চা নিয়ে? তো এই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। দেখো রাস্তায় আজকে কত সবার সাথে দেখা হচ্ছে, সবাই ষষ্ঠী করে বাড়ি ফিরছে। আর যেতে যেতে দেখো আবার একটা প্রাইমারি স্কুল, এটা হচ্ছে ঢেঁকিপুরা প্রাইমারি স্কুল। আর এখান থেকে আমাদের বাড়ি আর মোটে 1 কিলোমিটার, যদিও টোটাল 3 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে আর একটু গেলেই আমাদের বাড়ি। এরপর পৌঁছে গেলাম, এটা ভারতীয় স্টেট ব্যাংকের আমাদের একটা শাখা। তো আমাদের পাশাপাশি ঝাড়গ্রাম ছাড়া এখানেই একটা শাখা রয়েছে, শাখা ব্যাংক। তো এতে আমাদের কাজকর্ম চলে। জাস্ট আর একটু গেলেই আমাদের বাড়ি। আর দেখো এই বাঁশবাগানগুলো, এগুলো তো না হাতির ভীষণ উপদ্রব, দেখেছো সবাই সেই সাইডে তার দিয়ে ঘেরা দিয়ে রেখেছে, যাতে এলে অন্তত বুঝতে পারে। ওই অনেক কিছু বাঁশ দিয়ে বেঁধে টেঁধে রেখেছে, কারণ রাত্রেবেলা তো সবাই ঘুমিয়ে পড়ে না, বোঝা যায় না খুব একটা। এই পুরো রাস্তাটা জুড়ে না হাতি। সেদিনকে এই যে এই স্পটটা দেখছো, এখানে একটা লোককে পুরো হাতি একদম ধরেই ফেলেছিল, প্রায় বাইক টাইকগুলো ভেঙে গেছে। আর এদিকে জমিনগুলোতে দেখো ওই ধানের বীজ রোপণ করা হয়েছে, চারা ফেলা হয়েছে। আর কদিন পরে এগুলো আবার সবুজ সোনালি মাঠ হয়ে যাবে। কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এগুলোতে ধান ছিল, আবার দেখো সেই ধান কেটে নতুন করে চারা ফেলা হয়েছে। আর জাস্ট 5 মিনিট তারপরেই আমাদের বাড়ি। তো তোমরা তো দেখেছো আমাদের ছাদ থেকে যে মেন রোডটা দেখা যায়, এটা হচ্ছে সেই মেন রোডটা। আর একটু গেলেই এই দেখো যে গলিটা রয়েছে, এই গলিটা দিয়ে গেলেই আমাদের বাড়ি। তো প্রথমের বাড়িটা না একটা বাড়ির পরেই আমাদের বাড়ি। তো দেখো পৌঁছে গেলাম দেখতে দেখতে, আর 5 মিনিটও লাগলো না জানো তো বাইকে। এই চলে এলাম বাড়ির ভেতরে। আর এসে দেখি যে আমার যাও চলে এসেছে। ওরাও গেছিলো, আমাদের থেকে একটু পরে গেছিলো। আমার শ্বশুরমশাই বলছে যে আজকে তো আসার কথা ছিল না, কদিন থাকবে বলেছিলে। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত